সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? এই মুহূর্তে যারা আমার অনলাইন ক্লাস উপভোগ করছো, তোমাদের সবাইকে জানাই আমি যিশুরঞ্জন দাস, সহকারী শিক্ষক, বিজ্ঞান ও বেসরকারি উচ্চ বিদ্যালয় লাকাই, হবিগঞ্জ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ তরঙ্গ শব্দ পাঠ নিয়ে। শিক্ষার্থীরা, গত একটি ক্লাসে আমি তরঙ্গ শব্দ পাঠের তরঙ্গ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি এবং তরঙ্গ সংশ্লিষ্ট রাশি সমূহের মধ্যে থেকে কয়েকটি সম্পর্ক নিয়েও আলোচনা করেছিলাম। আজকে শব্দ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের আলোচ্য বিষয়গুলো হবে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, প্রতিধ্বনির ব্যবহার, শব্দের বেগের পরিবর্তন। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা ক্লাসটি উপভোগ করি। শুরুতে আমরা জানব শব্দ তরঙ্গ। আমরা জানি শব্দ হলো এক প্রকার শক্তি। এই শক্তি সঞ্চালিত হয় তরঙ্গের মাধ্যমে। এই শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। শিক্ষার্থীরা, আমরা গত পাঠে অনুদৈর্ঘ্য তরঙ্গ জেনেছিলাম যে তরঙ্গ কম্পনের ফলে কম্পনের দিকের সাথে যদি সমান্তরালে অগ্রসর হয় তাহলে ওই তরঙ্গটা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শিক্ষার্থীরা, এই শব্দ তরঙ্গ মাধ্যমের কণাগুলো বাস্তব সমূহকে সংকোচন ও প্রসারণের সৃষ্টি করে, যার ফলে শব্দ তরঙ্গ আকারে আমাদের কানে এসে শ্রবণের অনুভূতি জাগায়। শিক্ষার্থীরা, একটা জিনিস লক্ষ্য করো, শব্দ আমরা জানলাম এক প্রকার শক্তি, তরঙ্গ আমরা এটাও জেনেছি, কিন্তু শব্দ তরঙ্গ আমাদের কানে এসে শ্রবণের অনুভূতি জাগায়, তখনই আমরা শব্দটা শুনতে পাই। আমি কথা বলছি, তোমরা এটা শুনতে পাচ্ছ। কিভাবে শুনতে পাচ্ছ? অবশ্যই এর মধ্যে কোনো একটা মাধ্যম জড়িত আছে। যদি মাধ্যম না থাকতো তাহলে কিন্তু আমরা শব্দ শুনতে পেতাম না। কাজেই আমরা বলতে পারি শব্দ শুনতে হলে এখানে উৎসের একটা কম্পন সৃষ্টি হতে হবে, অর্থাৎ আমরা কোন একটি বস্তুকে যদি আঘাত করি তখন বস্তুটি একটা কম্পন সৃষ্টি হতে কাঁপতে শুরু করে, তখনই আমরা শব্দটা শুনতে পাই। তাহলে উৎসের কম্পনের ফলেই মূলত শব্দ সৃষ্টি হয়। যদি কম্পন সৃষ্টি না হয় তাহলে আমরা শব্দ শুনতে পেতাম না। শিক্ষার্থীরা, তোমরা আরো লক্ষ্য করো, আমরা স্কুলের যে ঘন্টা দেওয়া হয় বা কাঁসার বাটি, সুরশলকা, এইগুলাতে যদি আমরা আঘাত করি তখন শব্দ উৎপন্ন হয়। সেই সাথে যদি তোমরা ওই যন্ত্রগুলাতে আস্তে আস্তে করে স্পর্শ করো তাহলে এটার যে কম্পনটা তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থীরা, আরেকটু লক্ষ্য করো, যদি আমরা এখানে আমি একটা স্টিলের বাটি নিলাম, এটাতে আমি হালকা করে একটি বস্তু দ্বারা আঘাত করছি, আমার এখানে কি হচ্ছে? শব্দ উৎপন্ন হচ্ছে, আমরা শব্দটি শুনতে পাচ্ছি। তোমরা এই আঘাত করার সাথে সাথে যদি এটাকে হাত দিয়ে স্পর্শ করো তাহলে দেখতে পাইবা বাটিটি কম্পিত হচ্ছে, অর্থাৎ কাঁপছে। সেই সাথে দেখতে পাবা ওই বাটির মধ্যে যদি কিছু পরিমাণ পানি রাখো তাহলে পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ঢেউ উৎপন্ন হচ্ছে। যখন আমরা আঘাত দেওয়ার পর এটা হাত দিয়ে স্পর্শ করব তখন দেখা যাবে এটা আস্তে আস্তে কম্পন থেমে যাবে, সেই সাথে ঢেউ থেমে যাবে। তাহলে শিক্ষার্থীরা, বুঝলাম শব্দ
মানে শুনতে হলে আমাদের উৎসের একটা কম্পন থাকতে হবে এবং এই কম্পনের ফলেই কিন্তু তরঙ্গের সৃষ্টি হয়। এই জন্য শব্দ তরঙ্গ মাধ্যমের কণাগুলো বা স্তর সমূহকে সংকোচন ও প্রসারণের সৃষ্টি করে এটা আস্তে আস্তে আমাদের কানে এসে শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম শব্দ তরঙ্গ। এখন দেখো এই শব্দ তরঙ্গের যে ব্যাখ্যার মধ্যেই কিন্তু শব্দ তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন শব্দ তরঙ্গ সৃষ্টি করতে হলে আমাদের 1 নম্বর কম্পন সৃষ্টি হতে হবে, আবার নির্দিষ্ট একটা মাধ্যম লাগবে। যদি মাধ্যম না থাকে তাহলে কম্পন সৃষ্টি হয়। এই জন্য আমরা এটাকে একটি যান্ত্রিক তরঙ্গ বলতে পারি। এই যান্ত্রিক তরঙ্গের দিক এবং প্রবাহের দিক একই বলে এটাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে থাকি। আবার শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। এই বিষয়টা আমরা পরবর্তীতে অর্থাৎ শব্দের বেগের পরিবর্তন যখন নিয়ে আলোচনা করব তখন শব্দের বেগটা যে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য শব্দ আমরা বুঝলাম। এবার আমরা প্রতিধ্বনি নিয়ে আলোচনা করব। প্রতিধ্বনি, প্রতিধ্বনিটা কি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ, আমরা যদি কোনো পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে কোথাও জুড়ে চিৎকার করি অথবা বড় কোনো হল রুমের ভিতরে জুড়ে চিৎকার করি, এই চিৎকারের শব্দটা আবার শোনা যায়। এটা আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি। অর্থাৎ আমরা যে শব্দটা উৎপন্ন করলাম এই শব্দটা কোথাও না কোথাও বাধা পেয়ে আবার আমাদের কানে এসে পৌঁছায়। ওই যে শব্দটা মূল শব্দটা এবং মূল শব্দটা যখন পুনরাবৃত্তি ঘটে অর্থাৎ কোথাও বাধা পেয়ে যখন এটা আমাদের কানে এসে পুনরায় পৌঁছায় তখন এটাকে আমরা বলি প্রতিধ্বনি। অর্থাৎ মূল শব্দের যে পুনরাবৃত্তি, এই পুনরাবৃত্তির ফলে প্রতিফলিত শব্দটি হলো প্রতিধ্বনি। শিক্ষার্থীরা এখন দেখো এই প্রতিধ্বনিটা কি সবসময় শোনা যায়? আমি বলেছিলাম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে অথবা বড় কোনো হল রুমে জুড়ে চিৎকার করলে আমরা ছোট করে যখন কথা বলি বা জুড়ে চিৎকার করি তখন কি আমরা প্রতিধ্বনিটি শুনতে পাই? নিশ্চয়ই না। তার মানে কি প্রতিধ্বনি শুনতে হলে অবশ্যই আমাদের একটা ন্যূনতম দূরত্ব লাগবে। অর্থাৎ যেখান থেকে শব্দটা উৎপন্ন হচ্ছে এবং শব্দটা বাধা পেয়ে ফিরে আসবে এর ভিতরে বা এর মধ্যেখানে অবশ্যই একটা দূরত্ব থাকতে হবে। এখন আমরা ওই দূরত্বটা নির্ণয় করব। অর্থাৎ প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম কতটুক দূরত্ব লাগবে, অর্থাৎ প্রতিফলকের ন্যূনতম কতটুক দূরত্ব লাগবে। প্রতিফলকটা কি? যেখানে শব্দটা বাধা পেয়ে আবার অর্থাৎ আগের মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ যে মাধ্যমে শব্দটা গিয়ে বাধা পাইতেছে ওই মাধ্যমটাই হলো প্রতিফলক। তাহলে এখন আমরা দেখব প্রতিফলকের ন্যূনতম দূরত্ব, অর্থাৎ প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা প্রতিফলকের ন্যূনতম দূরত্ব নির্ণয় করার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করেছি। আর হলো প্রতিফলক যেখানে শব্দটা এসে বাধা পাবে। এস হলো শব্দের একটি উৎস, অর্থাৎ যেখান থেকে শব্দটা উৎপন্ন হবে। এস এবং আর অর্থাৎ শব্দের উৎস এবং প্রতিফলক এর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম ডি। এই ডি এর মান আমরা এখন বের করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো শব্দ এস
অবস্থান থেকে অর্থাৎ এস উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে আর প্রতিফলকে যাবে, আর প্রতিফলকে বাধা পেয়ে আবার এস অবস্থানে ফিরে আসবে। তাহলে শব্দটা এখান থেকে উৎপন্ন হলো, উৎপন্ন হয়ে আর অবস্থানে আসলো অর্থাৎ ডি দূরত্ব অতিক্রম করলো, আবার আর অবস্থান থেকে পুনরায় এস অবস্থানে আবার ফিরে আসলো, তাহলে আবার ডি দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ শব্দটা ডি আবার ডি অর্থাৎ টোটাল 2D দূরত্ব অতিক্রম করলো। তাহলে শব্দের মোট দূরত্ব আমরা পাইলাম 2D। আবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন কোনো একটা শব্দ উৎপন্ন করি বা সৃষ্টি করি, অর্থাৎ আমরা যখন কথা বলি, কথা বলার সাথে সাথে আমরা যে শব্দটা উৎপন্ন করি বা শব্দটা উৎপন্ন হয়, ওই শব্দের রেশ 0.1 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় পর্যন্ত এই রেশটা আমাদের মস্তিষ্কে থাকে। এর ভিতরে অর্থাৎ 0.1 সেকেন্ডের ভিতরে যদি কোনো শব্দ ফিরে আসে, তাহলে ওই শব্দটাকে আমরা শুনতে পাবো না। তাহলে আমরা কি বুঝলাম? যে প্রতিধ্বনি শুনতে হলে অবশ্যই আমরা যে শব্দটা উৎপন্ন করছি, ওই শব্দটা এবং প্রতিফলিত শব্দের মধ্যবর্তী সময় ব্যবধান কমপক্ষে 0.1 সেকেন্ড হতে হবে। এর চেয়ে কম হলে প্রতিধ্বনি শোনা যাবে না। অর্থাৎ কোনটা মূল শব্দ এবং কোনটা প্রতিফলিত শব্দ, দুইটাকে আমরা আলাদা করতে পারবো না। এই জন্য আমাদের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময় লাগবে। আমরা ন্যূনতম সময় নিলাম 0.1 সেকেন্ড, মানে এতটুকু সময় লাগবে। এর চেয়ে কম হলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হলো দূরত্ব আর একটা হলো সময়। এবার লাগবে আমাদের শব্দের বেগ, অর্থাৎ শব্দটা যে এস অবস্থান থেকে আর অবস্থানে গেল, আবার আর অবস্থান থেকে এস অবস্থানে ফিরে আসলো, অবশ্যই একটা নির্দিষ্ট বেগে গেছে। কারণ দূরত্ব এবং সময় যেখানে পাইমু, এখানে অবশ্যই আমার গতিও আছে, অর্থাৎ বেগ আছে। অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে তো আমরা কি পাই? বেগ পাই। যেহেতু আমরা এখানে দূরত্ব নিজে বের করতে হবে, কাজে আমাদের শব্দের বেগটা জানা থাকতে হবে। দেখো, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি লিখলাম? দেখো, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থীরা এখন দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি দূরত্ব সমান 2D সমান dt, অর্থাৎ বেগ পূরণ সময়। এখান থেকে আমরা লিখতে পারি d সমান কত? dt/2। দেখো, আমরা জানি দূরত্ব সমান বেগ পূরণ সময়। তাহলে দূরত্ব কত আমার? 2d, বেগ পূরণ সময়, তাহলে d সমান কত? dt/2। এখন যদি আমরা b এর মান বসানো হয়, b এর মান হলো 332, সময়ের মান হলো 0.1 আর হলো 2। তাহলে দেখো, তাহলে 332 ইন্টু 0.1 আসতেছে 33.2। যদি আমরা 33.2 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল আসবে 16.6, অর্থাৎ মিটার। তাহলে আমরা জানলাম কি? ডি অর্থাৎ ন্যূনতম দূরত্ব। তাহলে ন্যূনতম দূরত্ব কত? 16.6 মিটার। শিক্ষার্থীরা দেখো, আমি এর আগে বলেছিলাম যে আমরা ছোট করে যখন চিৎকার করি বা কথা বলি, তখন আমরা প্রতিধ্বনি শুনতে পাই না। এর কারণটা কি? আমাদের প্রতিধ্বনি শুনতে হলে কমপক্ষে 16.6 মিটার
হতে হবে, অর্থাৎ যেখান থেকে শব্দ উৎপন্ন হবে এবং প্রতিফলক বা দেয়াল যেখানে শব্দটা বাধা পেয়ে ফিরে আসবে, অর্থাৎ উৎস এবং প্রতিফলকের মাঝে দূরত্বটা হতে হবে 16.6 মিটার। তার মানে আমরা যে ছোট করে থেকে কথা বলি, যেখান থেকে শব্দটা উৎপন্ন হয় ওইখান থেকে এবং তার সামনে যে দেয়াল অবস্থিত ওই দেয়ালের দূরত্ব অবশ্যই 16.6 মিটারের কম হয়। এই জন্য আমরা ছোট করে প্রতিধ্বনি শুনতে পাই না। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হইতে হবে 16.6 মিটার। তাও আবার শর্ত আছে। শর্তটা হলো বায়ুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 332। আমরা যে নির্ণয় করেছি এটা হলো 0 ডিগ্রি তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা যখন 0 ডিগ্রি হবে তখন প্রতিধ্বনি শুনতে হলে কমপক্ষে 16.6 মিটার প্রতিফলকের দূরত্বটা থাকতে হবে। কিন্তু বায়ুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস পাওয়া খুব সহজ নয়। স্বাভাবিকভাবে তাপমাত্রা অবশ্যই 0 ডিগ্রির চেয়ে বেশি থাকে। এই জন্য তাপমাত্রা যদি বাড়ে আমার দূরত্বটাও বেড়ে যাবে, কারণ শব্দের বেগ বাড়বে। আমরা শব্দের বেগের পরিবর্তনে ওইটা বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বুঝলাম প্রতিধ্বনি শুনতে হলে আমাদের ন্যূনতম দূরত্ব প্রয়োজন 16.6 মিটার। শিক্ষার্থীরা এবার দেখো এই প্রতিধ্বনির ব্যবহার, মানে প্রতিধ্বনিটা আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা কূপের গভীরতা প্রতিধ্বনির সাহায্যে নির্ণয় করতে পারি। আমরা একটা কূপ নিলাম, যেটাকে আমরা কুয়া বলে থাকি। এখন দেখো কুয়ার গভীরতা, অর্থাৎ আমার এটা হলো ভূমি, এর কতটুকু গভীরে পানি অবস্থিত তা আমরা নির্ণয় করতে পারি। কিভাবে দেখো, আমরা ভূমির সমান্তরাল থেকে পানির উপরিপৃষ্ঠের যে গভীরতা, এই গভীরতা ধরলাম আমরা h। এখন এখান থেকে একটা শব্দ সৃষ্টি করব, যে শব্দটা কূপের ভিতর দিয়ে পানি, অর্থাৎ পানির উপর তলটা প্রতিফলক পৃষ্ঠ হিসাবে কাজ করবে। তাহলে শব্দটা পানির উপরিতলে বাধা পেয়ে আবার ফিরে আসবে। তাহলে দেখো, যদি আমরা কূপের গভীরতা ধরি h, তাহলে শব্দটা একবার ওইখান থেকে পানির উপরিতলে আসবে, তারপর বাধা পেয়ে আবার ওই জায়গায় ফিরে যাবে। তাহলে আমার মোট দূরত্ব বা মোট গভীরতা আসতেছে 2h। এখন যখন শব্দটা উৎপন্ন করব, উৎপন্ন করার সাথে সাথে আমাদের সময় দরকার। আমরা যদি তামাগড়ি বা স্টপ ওয়াচের সাহায্যে সময়টা নির্ণয় করতে পারি, দেখো সময়টা হবে যখন আমরা শব্দটা উৎপন্ন করব তখন সাথে সাথে স্টপ ওয়াচটা চালু করলে শব্দটা এখান থেকে উৎপন্ন হলো, আবার ওই জায়গাতে ফিরে আসলো, অর্থাৎ প্রতিধ্বনি কোন সময়ে শুনবো, প্রতিধ্বনি শোনার সাথে সাথে স্টপ ওয়াচটা বন্ধ করে দিতে হবে। তখন যে সময়টা আসবে আমরা সময়টাও লিখে রাখলাম। তাহলে আমরা গভীরতা পাইলাম, সময় পাইলাম, এবং এই জায়গাটা কিন্তু আমার ফাঁকা, অর্থাৎ বায়ু শূন্য। তার মানে এখানে অবশ্যই একটা বেগ, শব্দটা যে পানির উপরিপৃষ্ঠে এসে বাধা পেয়ে আবার ফিরে এলো, নির্দিষ্ট একটা বেগ ছিল। এটা হলো বায়ুতে শব্দের বেগ। তাহলে দেখো বায়ুতে শব্দের বেগ, এই তিনটা রাশির সাহায্যে আমরা লিখতে পারি 2h সমান vt বা h সমান v পূরণ t/2। তাহলে দেখো আমরা তো আগেই গভীরতা নির্ণয় করব। তাহলে গভীরতা নির্ণয় করার জন্য আমার বায়ুতে শব্দের বেগ, তখন লক্ষ্য রাখতে হবে যে মুহূর্তে আমি শব্দটা সৃষ্টি করব সেই মুহূর্তে বায়ুর তাপমাত্রা কত, এটা আমার জেনে নিতে হবে। বায়ুর তাপমাত্রা যত হয়, বায়ুর তাপমাত্রার উপর বেগটা নির্ভর করবে। যদি বায়ুর তাপমাত্রা 0 ডিগ্রি হয়, তাহলে 0 ডিগ্রির জন্য শব্দের বেগ 300
মিটার পার সেকেন্ড। যদি বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি হয় তাহলে 20 ডিগ্রির জন্য শব্দের তাপমাত্রা এটাও বের করে নিতে হবে। আমরা শব্দের বেগের পরিবর্তনে আমরা তাপমাত্রা বাড়ার সাথে সাথে যে বেগের পরিবর্তনটা হয় আমরা এটা হিসাবটা দেখিয়ে দেব। তাহলে দেখো এখান থেকে আমরা শব্দের বেগ নির্ণয় করতে পারতেছি এবং তামাগুলির সাহায্যে সময় নির্ণয় করে আমার এই সমীকরণে মান ব্যবহার করে ক্যালকুলেশন করলে আমরা এইচ এর যে মান আসবে সেটাই হলো কূপের গভীরতা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমরা শব্দ উৎপন্ন করলাম মানে পানির উপরিতলে বাধে পেয়ে শব্দটা ফিরে এলো, কিন্তু আমরা প্রতিদিনই শুনলাম না, তার মানে আমাদের ধরে নিতে হবে কূপের গভীরতাটা 16.6 মিটারের কম। যদি কম হয় তাহলে আমরা প্রতিদিনই শুনবো না। 16.6 মিটারের বেশি হলে আমরা প্রতিদিনই শুনবো, তখন আমরা পরীক্ষার সাহায্যে গভীরতাটা নির্ণয় করতে পারবো। এটা হলো প্রতিধ্বনি ব্যবহারের আমরা কূপের গভীরতা। পাশাপাশি বাদুরের পথ চলা, বাদুর কিভাবে পথ চলে এটা প্রতিধ্বনি ব্যবহার করে। তোমরা এটা নিজেরা জাস্ট একবার বা দুইবার রিডিং করলে বুঝতে পারবে, আমি ওই বিষয়টার আলোচনা করছি না। এবার আমরা যাব লাস্ট টপিক, অর্থাৎ শব্দের বেগের পরিবর্তন। শিক্ষার্থীরা, শব্দের বেগের পরিবর্তন আলোচনার ক্ষেত্রে শব্দ উৎসের স্থান থেকে উৎপন্ন হয়ে শব্দটা যেখানে গিয়ে পৌঁছবে অবশ্যই এর মধ্যে একটা সময় ব্যয় হবে। এখন ওই শব্দটা প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে এটাই হবে কি তার শব্দের বেগ। অর্থাৎ প্রতি সেকেন্ডে শব্দ তরঙ্গ যতটুকু বা যে দূরত্ব অতিক্রম করবে তাকে শব্দ বেগ বলে বা শব্দের বেগ বলে। এখন শব্দের বেগ পরিবর্তন, তার মানে আমরা শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যকে জেনেছিলাম বা পড়েছিলাম মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ শব্দ তরঙ্গ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তার মানে মাধ্যমের প্রকৃতি, মাধ্যম আমরা সাধারণত জড় মাধ্যম হিসাবে তরল, বায়ু মানে বায়বীয় বা বায়ু মাধ্যম, তরল মাধ্যম এবং কঠিন মাধ্যম, এই তিনটা মাধ্যমেই আমরা জেনে থাকি। বায়ু মাধ্যম আমরা একটু আগে বলেছিলাম, বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি তাপমাত্রায় 332 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দের বেগ 1450 মিটার পার সেকেন্ড এবং কঠিন মাধ্যমে শব্দের বেগ 5130 মিটার পার সেকেন্ড। এটা হলো, তার মানে কি বুঝলাম, ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন ভিন্ন। আবার দেখো বায়ুর তাপমাত্রা কি বলছি, বায়ুর তাপমাত্রার উপরও শব্দের বেগ নির্ভর করে। আমরা জেনেছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তার মানে এখন যে আমি যে ক্লাস নিচ্ছি এই রুমে অবশ্যই তাপমাত্রা 0 ডিগ্রি নয়, কারণ যদি 0 ডিগ্রি সেলসিয়াস হতো তাহলে আমি দাঁড়িয়ে তোমাদের সামনে ক্লাস নিতে পারতাম না। অবশ্যই এর তাপমাত্রা 0 চেয়ে বেশ কিছু বেশি আছে, অর্থাৎ 25 ডিগ্রি, 26 ডিগ্রি বা 30 ডিগ্রি হতে পারে। এটা অনুমানের উপর বলছি, 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ কত হবে? এখন দেখো আমরা একটা হিসাব দেখব। শিক্ষার্থীরা, আমরা লিখেছি, আমরা জানি বায়ুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো বায়ুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? যদি আমরা নির্ণয় করতে হয় তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেখতে হবে বায়ুর তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেয়েছে। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর বেগ শব্দের বেগ 332 মিটার
পার সেকেন্ড। তাহলে 30 ডিগ্রির জন্য তাহলে 0 থেকে 30 ডিগ্রি অর্থাৎ বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে লিখতে পারি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ জানি 332 মিটার পার সেকেন্ড। এর সাথে যোগ হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পায়, অর্থাৎ 1 ডিগ্রির জন্য 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য বৃদ্ধি পাবে 0.6 ইন্টু 30। তাহলে 1 ডিগ্রির জন্য যদি শব্দের বেগ বৃদ্ধি পায় 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যদি শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড, তাহলে 30 ডিগ্রির জন্য বৃদ্ধি পাবে 0.6 ইন্টু 30। এটা যোগ হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। তাহলে আমরা লিখতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ v সমান 332 যোগ 0.6 ইন্টু 30। ক্যালকুলেশন করে দেখো কত দাঁড়ায়। 0.6 ইন্টু 30 সমান লিখতে পারি 18 মিটার পার সেকেন্ড। এখন 332 এর সাথে 18 যোগ করলে হয় 350 মিটার পার সেকেন্ড। তাহলে শিক্ষার্থীরা আমরা কি পেলাম, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। এভাবে আমরা যে কোনো ডিগ্রি তাপমাত্রার জন্য বায়ুতে শব্দের বেগ বের করতে পারবো এবং বায়ুতে শব্দের বেগ বের করার পরে আমরা যে যে গাণিতিক অংশগুলো আলোচনা করেছি সবগুলোর মান বের করতে পারবো। শিক্ষার্থীরা ক্লাসটি আশা করি উপভোগ করতে পেরেছো। সেই সাথে পাঠ্য বইটা অবশ্যই ভালোভাবে কয়েকবার রিডিং করতে হবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার